জুলাই গণহত্যা মামলা শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। প্রথমে সাক্ষ্য দেবেন জুলাই আহতরা, হতে পারে সরাসরি সম্প্রচার। রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশে কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা। এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা আজ। ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় 12 দিন পর আজ খুলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। নিহতদের স্মরণে স্মরণ সভার আয়োজন। টাঙ্গাইলে পুকুরে ঘাট তৈরিতে অনিয়ম, যে পুকুরে পানি নেই তৈরি করা হয়েছে সেখানেও সরাসরি টাকা আত্মসাতের অভিযোগ। গাজায় 24 ঘন্টা ইসরায়েলি হামলায় নিহত আরো 62। রাফায় মার্কিন নেতৃত্বাধীন ত্রাণ কেন্দ্রে খাবার সংগ্রহে মারা গেছে 38 জন। এবং তারা পঞ্চমবারের মতো নারী কোপা আমেরিকার শিরোপা জিতল ব্রাজিল। শ্বাসরুদ্ধকর ফাইনালে কলম্বিয়াকে 5-4 গোলে হারালো। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। শেখ হাসিনার মামলায় রাজ সাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন এবং সাক্ষ্য গ্রহণ শুরু হবে আজ সাক্ষী দেবেন জুলাই আহতরা। এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এরই মধ্যে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজ সাক্ষী হয়েছেন সাবেক আইজিপি মামুন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে গত 1 জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ এনে অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন। আজকের শুনানি সরাসরি প্রচার করা হবে জানিয়েছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাবরিনা, জুলাই গণহত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বুবলি, শেখ হাসিনার যে মামলা সেখানে কিন্তু শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এই 3 জনের বিরুদ্ধে আসলে মামলাটি শুরু হয়েছিল। এবং সেই মামলার যখন অভিযোগ আমলে হওয়ার পর আসলে সেখানে প্রসিকিউশন আসলে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে এবং পরবর্তীতে আসামি পক্ষ অর্থাৎ শেখ হাসিনার জন্য ট্রাইব্যুনাল থেকে নিযুক্ত করে দেওয়া হয় একজন আইনজীবী। তিনিও তার আসামি শেখ হাসিনার পক্ষে আসলে যুক্তিতর্ক উপস্থাপন করবে। পরবর্তীতে কিন্তু এই সাক্ষ্য গ্রহণ এবং সূচনা বক্তব্য আসলে শুরু হওয়ার আজকে দিন ধার্য করেন। তো আজকে সকালে এই যে মামলা, শেখ হাসিনার এই যে মামলা, সেখানে কিন্তু রাজ সাক্ষী অর্থাৎ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি কিন্তু আজকে ট্রাইব্যুনাল ইতিমধ্যে তিনি হাজির হয়ে গেছেন। এবং আজকে যেটি বলতে চাই যে অন্য সময় কিন্তু আজকে রাজ সাক্ষী সেহেতু আজকে চৌধুরী আব্দুল আল মামুন হাত করা ছাড়া এবং হেলমেট ছাড়াও তিনি এসেছেন। এবং যখন তিনি কিন্তু বলেছেন যে তিনি সত্য উন্মোচন করার জন্য আসলে তিনি সাহায্য করবেন ট্রাইব্যুনালকে, এবং সেই স্বার্থে আজকে তাকে হাজির করা হয়েছে। এবং সেই সাথে আজকে 2 জন জুলাই আহত, তারাও আজকে সাক্ষ্য দিবেন আজকে ট্রাইব্যুনালে। শুনানি এখন পর্যন্ত শুরু হয়নি। শুনানি যখন শুরু হবে তখন প্রথমে আসলে সূচনা বক্তব্য দিয়ে শুরু হবে। অর্থাৎ সূচনা বক্তব্যে এই মামলাটি অর্থাৎ জুলাই আগস্ট হত্যাযজ্ঞে যে শেখ হাসিনা যে নির্দেশদাতা হিসেবে ছিলেন, সেই জুলাই আগস্টের প্রেক্ষাপট, জুলাই আগস্টে কোথায় কি সংঘটিত হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে যে মোট 5টি অভিযোগ আনা হয়েছে সেটি বলবেন। এবং সেখানে প্রসিকিউশন কি তাদের যুক্তিতর্ক তুলে ধরেছেন এবং সেখানে আসামি পক্ষ কি যুক্তিতর্ক তুলে ধরেছেন সেগুলো ট্রাইব্যুনালে পুরোপুরি একটু উপস্থাপনা শেষে তারপরে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এবং ইতিমধ্যে আমরা প্রসিকিউশন থেকে যেটি জানতে পেরেছি যে আজকে জুলাই আহতদের 2 জন আজকে ট্রাইব্যুনালে হাজির হবে এবং ট্রাইব্যুনালে হাজির হয়ে তারা সাক্ষ্য দিবেন শেখ হাসিনার বিরুদ্ধে। এবং সেই সাথে আরেকটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই, এই যে শেখ হাসিনা গণহত্যার মামলা যে সূচনা বক্তব্য সেটি কিন্তু আজকে পুরো দেশ দেখবে। কারণ আজকে ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম সেটি কিন্তু বিটিভিতে অর্থাৎ বিভিন্ন প্রত্যেক টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। তো এখন পর্যন্ত শুনানি শুরু হয়নি। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুবলি, সাবরিনা, আপনাকে ধন্যবাদ।
দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাবরিনা। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ষড়যন্ত্রমূলক বৈঠক ও গোপন প্রশিক্ষণের অভিযোগে মামলা হয়েছে। এই মামলায় 22 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে ডিএমপি। এদিকে রোববার ছাত্রদল, এনসিপি সহ বিভিন্ন দল ও সংগঠনের কর্মসূচিকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অপুকে 4 দিনের রিমান্ডে দেয়া হয়েছে। আরো জানাচ্ছেন শাহাদাত নিশাদ। সমসাময়িক বিষয় নিয়ে ডিএমপির ব্রিফিং শুরুতে সাংবাদিকদের মুখোমুখি উপপুলিশ কমিশনার মাসুদ আলম জানান, সম্প্রতি সচিবালয় মেট্রো স্টেশনের কাছে স্বর্ণ ব্যবসায়ীর কাছে র্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের 8 সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 3-4 জন তাকে বলে যে তুমি মামলার আসামি বা অমুক তোমাকে এসে বলে যে আমাদের সাথে আসো, বলে জোরপূর্বক তাকে এটা মাইক্রোবাসে উঠায়। আগস্ট ঘিরে নানা ষড়যন্ত্র আর নাশকতার শঙ্কার মধ্যে রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি নিয়েও কথা বলেন তিনি। জানান, নিরাপত্তার কোনো ঘাটতি নেই। যারা প্রকৃত সরকারের সময় অনেক নেতা কর্মী বা যারা আছে যে তাদের হয়তো অনেক ফ্ল্যাট আছে, যারা এক একজনের নামে 5টা 7টা 8টা করে, যেটা তাদেরকে হয়তো এখানে রাখার ব্যবস্থা করা হয়। এসব প্রত্যেকটা জায়গায় ইভেন যে কিছু বস্তি এলাকা আছে বা যেগুলো যেখানে হয়তো বা যে এই ধরনের তৎপরতা চলতে পারে, যেটা নাশকতা, তো এই ধরনের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কাজ করছি এবং প্রত্যেকটা চিরুনি অভিযান চলতেছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার তালিবুর রহমান জানান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের গোপন বৈঠকের ঘটনায় ভাটারা থানায় মামলা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 22 জনকে। অ্যাবি কনভেনশন হলে যে ঘটনা, সেটার বিষয়ে ভাটারা থানায় একটা মামলা রুজু করা হয়েছে এবং এই মামলায় পর্যন্ত 22 জনকে গ্রেফতার করা হয়েছে। এখানে কার কি সংশ্লিষ্টতা ছিল সেটা যাচাই বাছাই করা হচ্ছে। আমরা বিষয়টা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি। মিটফোর্ডে আলোচিত সোহাগ হত্যার ঘটনায় আরো 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর জিজ্ঞাসাবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অপুর দেয়া তথ্যের ভিত্তিতে একটি মোটরসাইকেল উদ্ধারের কথাও জানান এই কর্মকর্তা। এদিকে তাকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আমাদের দিক থেকে শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। 5 আগস্ট সরকারের জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। এর ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে। আজ বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে বলেও জানান তিনি। আরো জানাচ্ছেন সাদ আহমেদ। রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির নানা দিক তুলে ধরেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদের যে রাষ্ট্র ভাবনা রূপকল্প, আমরা সেটি প্রকাশ করব আগামীকাল 3রা আগস্ট 2025 আমরা শহীদ মিনারে। এ সময় 5 আগস্ট সরকারের জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে স্বাগত জানান তিনি। বলেন, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। আমরা সরকারের উদ্যোগকে স্বাগত জানাই। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে পুরোপুরি ছেড়ে দেওয়া যাবে না, এমন দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, পরবর্তী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। কর্মসূচি সফল করতে দেশের সব শ্রেণীর পেশার মানুষকে যোগ দেওয়ার আহ্বানও জানান এনসিপির আহ্বায়ক। স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তুহিন, এনসিপির কর্মসূচি ঘিরে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি ববলি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় শহীদ মিনারে। সেখানে আমরা দেখছি, আপনি জানেন যে বিকেল থেকেই কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে সমাবেশ সেটি কিন্তু অনুষ্ঠিত হবে বিকেল 3টায়। এই মুহূর্তে যদি আমরা দেখাতে চাই যে এই মুহূর্তে সমাবেশকে কেন্দ্র করে কিন্তু পুরো যে প্রস্তুতি সেটি কিন্তু গ্রহণ করা হচ্ছে। তবে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি আমরা কিন্তু একেবারেই এখন পর্যন্ত লক্ষ্য করছি না। যেহেতু বিকেলে প্রোগ্রামটি শুরু হবে, সেক্ষেত্রে হয়তো কিছুক্ষণ
পরে নেতাকর্মীরা এখানে আসবেন। এই প্রোগ্রামকে কেন্দ্র করে জানেন যে এনসিপি গত 1 মাস ধরে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের যে সভা সমাবেশ সেটি কিন্তু করে এসছেন এবং কেন্দ্রীয়ভাবে কিন্তু আজকে বিকেল 3টা নাগাদ তাদের যে ইশতেহার সেটি ঘোষণা করার কথা রয়েছে। আগামী দর্শক সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। আগামী 5 আগস্ট বিকেল 5টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র। শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও ভবিষ্যৎ ফুটে উঠবে। মাহবুব তামিমের প্রতিবেদন। 24 জুলাই আগস্ট কোটা সংস্কারের আন্দোলন তীব্র গণঅভ্যুত্থানের রূপ নিয়ে বদলে দেয় ভূখণ্ডের ইতিহাস। জীবন বাজি রেখে লড়ে যায় ছাত্র জনতা। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান ঘটে দীর্ঘ 1.5 দশকের স্বৈরশাসনের। গণঅভ্যুত্থানের মাধ্যমে এসেছে নতুন সরকার। রক্ত ঝরা এ গণঅভ্যুত্থানের 1 বছর হতে চলল প্রায়। এ সময় বারবার দাবি উঠলেও সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি জুলাই ঘোষণাপত্র। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী 5 আগস্ট বিকেল 5টায় জাতির সামনে উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। গণঅভ্যুত্থানে জনগণের যে প্রত্যাশা ছিল তারই দালিলিক প্রমাণ হিসেবে থাকবে এ ঘোষণাপত্র, জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পুনর্জাগরণ র্যালি শেষে এ কথা বলেন তিনি। 5 আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে। 5 আগস্টে বসে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম, ওই আকাঙ্ক্ষার একটা পেপার ওয়ার্ক আমাদের থাকা দরকার, একটা দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এবং জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, আমাদের যে তীব্র যে একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে, সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে। তবে জুলাই ঘোষণাপত্রের রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর থাকবে কিনা তা নিশ্চিত নন মাহফুজ আলম। আর জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দুটো আলাদা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে দ্রুতই জুলাই সনদ ঘোষণা করা হবে। কোন দল কি বিষয়ে একমত হয়েছে, কোন দল কি বিষয়ে একমত হয় নাই, সেটার ভিত্তিতে একটা কমন ডকুমেন্ট প্রস্তুতি চলছে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। জুলাই সনদের শুধু রাজনৈতিক নয়, সাংবিধানিক রূপ দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত আলোচনায় এই কথা বলেন তিনি। আলোচনায় দ্রুত গণকবরে থাকা শহীদদের পরিচয় শনাক্তের দাবি জানান জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যরা। ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। শনিবার জাতীয় চিত্রাশালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে রিবার্লিং দ্য নেশন বাংলাদেশ 2.0 শীর্ষক সভায় হয় 5 প্যানেলের বিশেষ আলোচনা। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা, শহীদ পরিবারের সদস্য এবং রাজনৈতিক দলের নেতারা। আলোচনার শুরুতে গণ অভ্যুত্থানের পরবর্তী ছাত্র রাজনীতির সংকট ও সম্ভাবনা নিয়ে নিজেদের অবস্থান জানান ছাত্র সংগঠনের নেতারা। এতে অংশ নিয়ে দ্রুত গণকবরে থাকা শহীদদের পরিচয় শনাক্ত করার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে কেন আজ 1 বছর হয়ে গেছে, 1 বছরের উপরে হয়ে গেছে, আমাদের ভাইদের কবরগুলো কেন শনাক্ত করলেন না? 18 জুলাই আমার ভাই মারা গেছে। তৃতীয় ধাপের আলোচনায় নির্বাচনের আগে দ্রুত বিচারের তাগিদ দেন আলোচকরা। নির্বাচনের জন্য তো ওরা শহীদ হয় নাই, আহত হয় নাই। আমাদের চাওয়া আগে বিচার হোক, সংস্কার হোক, তারপরে নির্বাচন হোক। নির্বাচনের ডেডলাইনের আগে, বিচারের ডেডলাইন আগে বাংলাদেশে না দিলে দেশের জুলাই যোদ্ধা শহীদ পরিবার ঘৃণা ভরে নির্বাচনের ডেডলাইন প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। আপনি যদি ভালো সংস্কার করতে না পারেন, ভালো নির্বাচনও করতে না পারেন, তাইলে আপনি যে একজন শান্তির প্রতীক নোবেল পেয়েছেন, মানুষ তো মনে করবে আপনি ওভাররেটেড। জুলাই সনদের শুধু রাজনৈতিক নয়, সাংবিধানিক রূপ দেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 5 আগস্ট আজ থেকে 3 দিন পর আমরা সেই ঘোষণাপত্র ঘোষণা করার মতো একটা জায়গায় পৌঁছাতে পেরেছি এবং সেই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার একটা ঐকমত্যের রাজনৈতিক দল
প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আসতে পেরেছি। সমাপ্তি আলোচনায় অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সংস্কৃতি নিয়ে কথা বলেন বক্তারা। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা কঠিন কাজ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জুলাই আন্দোলনে রায়েরবাজার বধ্যভূমিতে দাফন করা 114 জনের মরদেহ গণকবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাদ আহমেদের রিপোর্ট জানাচ্ছেন মাহবুব তামিম। থানার সার্বিক কার্যক্রম পরিদর্শনে শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় থানার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের কাছে নিরাপত্তা ইস্যুতে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে তিনি বলেন, নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। এর সাথে জড়িত যে কোনো বাহিনীর সদস্যকে ছাড় দেওয়া হবে না। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। এদিকে থানা পরিদর্শন শেষে জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত করতে রায়েরবাজার বধ্যভূমিতে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে গণকবর ঘুরে ডিএনএ শনাক্তের মাধ্যমে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের কথা জানান তিনি। আমরা অবশ্যই আছে যে এদের কিভাবে শনাক্ত করা যায়, এই জন্য আমাদের চিন্তা ভাবনা আছে এবং খুব তাড়াতাড়ি আমরা হয়তো একটা শনাক্ত করার ব্যবস্থা করব। এতদিন হয়েছিল তাদের আত্মীয় স্বজন অনেকেই মানে কবর উঠানো হোক রাজি হয় নাই, এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি হয়ে যায় আমরা তাদের মানে তাদের ডেড বডি আমরা শনাক্ত করব, এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে, আর যদি কেউ এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটাও আমরা তাদের অ্যালাউ করব। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। নতুন নতুন তত্ত্ব ও আইডিয়া দিয়ে সংসদীয় গণতন্ত্রে উত্তরণকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, যারা বিশৃঙ্খলা করে জাতীয় নির্বাচন পেছানোর পায়তারা করছে তাদের উদ্দেশ্য সফল হবে না। নির্বাচিত সরকার ছাড়া বিশ্বের কোথাও কেউ কখনো সংবিধান পরিবর্তন করেনি বলেও জানান নেতারা। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। শনিবার সকালে রাজধানীর নীলক্ষেতে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল। আলোচনায় অংশ নিয়ে আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, সংবিধান পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদের মাধ্যমে করতে হবে। এর বাইরে যারা করতে চায় তারা গণতন্ত্র বাধাগ্রস্ত নির্বাচন বিলম্ব করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। তাদের মধ্যে সংসদীয় গণতন্ত্রের স্পিরিটই বোঝার সুযোগ হয় না। তারা সংসদীয় গণতন্ত্রের উপর আবার নতুন নতুন কমিটি করে তারা সংসদ এবং সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এফডিসিতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ও জুলাই চেতনা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদে বিতর্ক প্রতিযোগিতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু নির্বাচন নিয়ে দ্বিমত থাকতে পারে না। আমাদের দলগুলোর মধ্যে যে দূরত্বই থাকুক না কেন, এরা কেউই অগণতান্ত্রিক দল না, এরা সবাই গণতান্ত্রিক দল এবং সবাই বোঝেন যে গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই অভ্যুত্থানের শহীদদের সম্মাননা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন ও হাফিজ উদ্দিন আহমেদ বলেন, কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে জাতীয় নির্বাচন পেছাতে চায়, তবে সে ষড়যন্ত্র সফল করতে পারবে না। এর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা ভিতর থেকেও হচ্ছে, বাহির থেকেও হচ্ছে। যারা বাহির থেকে করছেন তাদের একটি নিজস্ব এজেন্ডা আছে। নির্বাচিত সরকার না হলে এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই ঠিক হবে না। এটা তো জনগণের রাষ্ট্র না, এখন তো অলিগার্কি, মবক্রেসি, অ্যারিস্টোক্রেসি এইসব চলছে। বিদেশ থেকে ধার করে আনা আতালরা আমাদেরকে শেখাচ্ছেন। ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।
ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনার 12 দিন পর আজ খুলছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। শনিবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল এ তথ্য নিশ্চিত করেন। গেল 27 জুলাই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও শোক ও শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য ছুটি আরও বাড়ানো হয়। সেই হিসাবে বন্ধ থাকার 12 দিন পর খুলছে প্রতিষ্ঠানটি। স্কুল সূত্রে জানা গেছে, আজ নিহতদের স্মরণে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য বিশেষ কাউন্সেলিং এর সেশনেরও আয়োজন করা হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী তন্দ্রা তারণ্য, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তন্দ্রা, আজ ক্লাস শুরু হওয়ার ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বুবলি, আজকে সকাল থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে যতটুকু দেখা গেছে যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়া যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আজকে সকাল থেকেই স্কুলে আসা শুরু করেছেন। তবে আজকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে না, সীমিত পরিসরে যেটি জানানো হয়েছে স্কুল কর্তৃপক্ষ থেকে এবং কলেজ কর্তৃপক্ষ থেকে। তারা যেটি বলছেন যে আসলে আজকে থেকে না চললেও আগামীকাল থেকে অর্থাৎ সোমবার থেকে সীমিত পরিসরে কিন্তু ক্লাস শুরু হবে এবং ক্যাম্পাসের আসলে যে পরিবেশ এখনো রয়েছে একটা থমথমে পরিবেশই বলা যায়, যেটি এখনো বিরাজ করছে এবং এই পরিবেশটা আসলে আস্তে আস্তে জিনিসটাকে ধীরে ধীরে আসলে যেন স্বাভাবিক করা যায় সেটারই কিন্তু একটা চেষ্টা স্বরূপে কিন্তু আগামীকাল থেকে সীমিত পরিসরে আসলে স্কুল এবং কলেজের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের আসলে ক্লাস শুরু হবে। এবং আজকে কিন্তু যদি আমি বলি যে বিমান বিধ্বস্তের 12 দিন পর কিন্তু আজকে এই স্কুল অ্যান্ড কলেজে কিন্তু যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আজকে কলেজ প্রাঙ্গণে এসেছেন এবং আজকে এখানে নিহত এবং আহতদের স্মরণে এবং আসলে নিহতদের পরিবাররাও কিন্তু তারা কিন্তু এখানে এসেছেন এবং আহত যারা ছিলেন সেই সব শিক্ষার্থীদের পরিবার পরিজনরাও কিন্তু এখানে এসেছেন এবং নিহতদের জন্যই কিন্তু তাদের জন্য কিন্তু এখানে স্মরণ সভার আয়োজন করা হয়েছে, দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে, যেটি প্রায় 3 ধাপে হবে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে সকালে ঠিক 10টার কিছুক্ষণ আগে কিন্তু একটা বিল্ডিং এর স্কুলের এবং কলেজের যে শিক্ষার্থী ছিলেন তাদের কিন্তু একটি দোয়া মাহফিল অনুষ্ঠান শেষ হয়েছে এবং এখন কিন্তু কলেজের 5 নম্বর বিল্ডিং এর যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরই কিন্তু এখন দোয়া মাহফিল অনুষ্ঠান চলবে এবং এর জন্য কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কলেজ পড়া যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে দোয়া মাহফিলের জন্য এখানে অংশগ্রহণ করার জন্য তারা ইতিমধ্যে আসা শুরু করেছেন। তবে একটি কথা যেটি না বলি নয় যে পরিবেশের কথা যদি আমি বলি, স্টুডেন্টরা বা শিক্ষার্থীরাও যেটি বলছেন যে আসলে এখনো তারা স্বাভাবিক হতে পারছেন না এবং এখনো তাদের মধ্যে আসলে সেই আতঙ্কটা কিন্তু এখন পর্যন্ত তাদের মধ্যে বিরাজ করছে এবং যে কয়দিন বন্ধ ছিল সেই কয়দিন হয়তো তারা জিনিসগুলো ভুলে থাকলেও এখন যেহেতু তারা আবার ক্যাম্পাস প্রাঙ্গণে এসেছেন সেক্ষেত্রে কিন্তু তাদের স্কুল প্রাঙ্গণে আসার পর কিন্তু তাদের আবারও সেই জিনিসগুলো আসলে বারবার তাদের মনে পড়ছেন। তো এখন পর্যন্ত যদি বলি সীমিত পরিসরে ক্লাস চলবে এমনটা কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছেন। এখন পরবর্তীতে তাদের আসলে সীমিত পরিসর থেকে পুরোপুরি বা পুরোদমে ক্লাস কবে থেকে শুরু করবে সেটি আসলে পরবর্তীতে জানাবেন তারা, এটি কিন্তু তারা বলছেন। বুবলি, এই ছিল আমার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বশেষ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী তন্দ্রা। মার্কিন প্রশাসন 20% শুল্ক নির্ধারণ করায় আত্মতৃপ্তির সুযোগ নেই, তা আরও কমিয়ে আনতে আলোচনা চালিয়ে নিতে হবে বলে মনে করেন বিজেএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। প্রতিযোগী দেশগুলোর সঙ্গে শুল্ক সামঞ্জস্যপূর্ণ হওয়ায় সরকারকে ধন্যবাদও জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থ বিসর্জনের সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আলিমুজ্জামান সফওয়ানের রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পরিক আলোচনা ও দর কষাকষি শেষে অতিরিক্ত 20% শুল্ক নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। শুল্ক নির্ধারণের পর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাণিজ্য উপদেষ্টা বলেন, গোপন চুক্তির মাধ্যমে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি অবতারণা করলেন যে আমরা একটা গোপনীয়তার চুক্তি করেছি। এনডিএ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এটা খুবই একটা স্বাভাবিক বিষয়। এর মাধ্যমে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার কোনো উপাদান থাকলে আমরা সেই চুক্তিতে উপনীত হব না,
এটাই তো স্বাভাবিক। এ নিয়ে শনিবার দুপুরে বিজিএমই ভবনে সংবাদ সম্মেলন করেন সংগঠনের সভাপতি হাসান মাহমুদ খান। বলেন 20% শুল্ক হারে আত্মতৃপ্তির সুযোগ নেই, তা আরও কমিয়ে আনতে সরকারকে আলোচনা চালিয়ে যেতে হবে। ভিয়েতনাম, চীন, পাকিস্তান তারা কিন্তু এই ট্যারিফের পার্সেন্টেজ নিয়ে বসে থাকবে না। তাদের যে নেগোসিয়েশন, তাদের যে লবিং, এটা চলমান থাকবে এবং যে কোনো সময় তাদের ট্যারিফ আরও কম পর্যায়ে চলে আসতে পারে। তো আমরা এখানে বলতে চাই যে এখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নাই। প্রতিযোগী দেশগুলোর সঙ্গে শুল্ক সামঞ্জস্যপূর্ণ হওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তিনি। বলেন পোশাক তৈরিতে মার্কিন কাঁচামাল ব্যবহার করলে আরও কিছুটা শুল্ক সুবিধা পাওয়া সম্ভব। যে কোনো পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করলে তার কন্টেন্ট যদি 20% অ্যান্ড অ্যাবাভ হয় মেড ইন ইউএসএ, সে অংশটুক ট্যারিফ শূন্য থাকবে। অর্থাৎ আমাদের ট্যারিফ যে 20% আছে, আমরা যদি ইউএসএতে কোনো প্রোডাক্ট রপ্তানি করি তার 50% যদি ইউএস কন্টেন্ট থাকে, তাহলে ওই 50%-এর উপরে এই 20% আরোপিত হবে না। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। কুমিল্লা শহরের প্রধান প্রবেশদ্বার দিঘির পাড় এলাকায় সড়কে সৃষ্টি হওয়া বড় বড় খানাখন্দে জনদুর্ভোগ এখন চরমে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, দুর্ভোগ নিয়ে স্থানীয়রা কি বলছেন এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমাদের জানাবেন। বুবলি, আপনি যেটা বলছেন আমি একটা জানা রাখি, কুমিল্লা প্রবেশ পথে আসলে এই মরণ পার্ক যেন একটা জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আসলে খানাগন্ধ রয়েছে। রোডটা দীর্ঘদিন যাবত সংস্কার করা না হলো এখানে প্রতিদিনের দুর্ঘটনা। সেদিক থেকে বলি, কুমিল্লায় এই রোডে আসলে কুমিল্লা প্রবেশ পথে যে বাধাটা সৃষ্টি হয়েছে সে বাধার মূল উৎস হচ্ছে তবে এই খানাগন্ধ এবং প্রতিদিনে এখানে আমি দেখেছি যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে মেডিকেল গামী যারা রয়েছে এবং যারা অ্যাম্বুলেন্সের মাধ্যমে যায় এবং স্কুল শিক্ষার্থী বিশেষ করে সকলে আসলে এখানে বাধার সম্মুখীন। আমি একটু স্থানীয় আসলে জনগণের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে দীর্ঘদিন যাবত এখানে সমস্যা তৈরি হয়েছে। আপনারা এটা কোনো প্রতিবাদের জন্য সড়ক জনপদ বিভাগ বা সিটি কর্পোরেশনের কথা বলেছেন। আসলে ধন্যবাদ আপনাকে। আমাদের এই আলেকারচর বিশ্ব রোড থেকে দিঘির পার হয়ে এই সড়কটা হচ্ছে কুমিল্লা শহরের মূল প্রবেশ পথ। আর শুধু যে এই সড়কটা দিয়ে আমাদের কুমিল্লার এই আশেপাশের মানুষগুলো চলাচল করে বিষয়টা এরকম নয়। এই কুমিল্লা আপনারা জানেন যে মেডিকেল কলেজ থেকে শুরু করে কুমিল্লা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে প্রত্যেকে কিন্তু কুমিল্লার, যার কারণে আপনার হোমনা, তিতাস বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ ডাক্তার দেখানোর জন্য এই রাস্তাতে চলাচল করে। তা আপনার কুমিল্লাতে প্রবেশ পথ এই দিঘির পাড়ের অবস্থানটা এমন একটা অবস্থা, যদি একটা রুগী নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে যায় তাহলে রুগী মেডিকেলে যাওয়ার আগে এখানে মারা যাবে। আরেকটা বিষয় জানাতে চাই, আলেকারচর বিশ্ব রোড থেকে আলেকজান্ডার মেমোরিয়াল হাই স্কুল এবং কলেজ পর্যন্ত ঢালাই হয়েছে ওই জায়গাটা। পাশাপাশি এই জায়গাটা আবার আপনার নোয়াপাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই জায়গাটা আবার হয় নাই। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনের অংশটা আবার ঢালাই হয়েছে, যার কারণে এই জায়গাটার মতো সবচেয়ে বেশি প্রেসার পড়ে। আপনার কদিন পর পর আমরা দেখি যে ইট, বালি, সিমেন্ট বিভিন্ন কিছু টেম্পোরারি ভাবে ফালানো হয়, কিন্তু এটা ফালাইলে যে আসলে সমস্যার সমাধান হয় বিষয়টা এরকম নয়। এটা আরো সমস্যা বাড়ে। যখন ইট বালিগুলো ফালায় তখন এগুলো আরো ভেঙে আরো ময়লা হয়, যার কারণে সাধারণ মানুষ চলাচল তো সমস্যা আছেই। আর এই জায়গাটা কিন্তু দিঘির পাড় বাজার খুব ব্যস্ততম একটা জায়গা। আপনারা জানেন যে সড়কের উপরে যেসব জায়গায় বাজার আছে সেসব জায়গায় ব্যস্ততা থাকেই, কিন্তু তার উপরে ওই ব্যস্ততার পাশাপাশি যখন রাস্তায় এরকম খানাখন্দ থাকে তখন এই ব্যস্ততা কিন্তু আরো 3 গুণ বেড়ে যায়। তা আমরা চাই যে সড়ক ও জনপথ বিভাগ এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, আসলে যেটা বলছিলেন উনি, আসলে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে যানজটের সৃষ্টি হয় রাস্তা খানাখন্দের কারণে এবং বড় বড় খানাখন্দের কারণে, যদি বৃষ্টি হয় তাহলে তার কথাই নেই। যখন মানুষের এক মরণ ফাঁদে পরিণত হচ্ছে, যেখানে সড়কে থাকার কথা নিরাপদ সেখানে রয়েছে মরণ। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ বুবলি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা শহরের প্রধান প্রবেশদ্বার দিঘির পাড় এলাকায় সড়কের সৃষ্টি হওয়া বড় বড় খানাখন্দে দুর্ভোগের কথা জানাচ্ছিলেন সহকর্মী সুমন। কক্সবাজারের রামুতে মর্মান্তিক দুর্ঘটনায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার 5 যাত্রীর মৃত্যু হয়েছে। এই ট্র্যাজেডি ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, নিহতদের পরিচয় ও ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে কিছু জানা গেছে কিনা আমাদের জানাবেন। যেমনটি জানাচ্ছেন বুবলি, কক্সবাজারের জন্য আশীর্বাদ হয়েছিল আসছিল ট্রেন রেললাইনটি। সেই রেললাইনের অব্যবস্থাপনা, অদক্ষতা এবং বিভিন্ন কারণে আজকে এটি মানুষের জীবনে দুর্বিষহ হয়ে পড়েছে।
হচ্ছে। গতকালকে বিশেষ করে একই পরিবারের 4 জন নিহত হয়েছে এবং তাদের পরিবারের যেই শুধু কান্না সেটি এক পরিবারের কান্না না, প্রতিনিয়ত কিন্তু এই দুর্ঘটনা ঘটতেছে। বিশেষ করে কক্সবাজারের যে রেল লাইনটি রয়েছে সাতকানিয়া, লোহাগাড়া এবং চকরিয়া সহ প্রত্যেকটি রেল লাইনের যে গেট মেন থাকা দরকার এবং গেটের যে রেল আসার আগে যে সতর্ককরণীয় যেই বেল্টটি বাজানো দরকার এবং সিগন্যাল লাইট জ্বালানোর কথা সেটি কিন্তু একেবারে দৃশ্যমান নাই এবং এখানে কোনো ধরনের গেটম্যান নাই এবং কোনো ধরনের সতর্কতা সংকেত না থাকার কারণে প্রতিনিয়ত কিন্তু এখানে নানা ধরনের প্রাণহানি ঘটছে এবং গতকালকে নৃশংস এবং মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে, যেটির কক্সবাজারবাসী সহ সারা বাংলাদেশে দেখেছে। এবং যখনই কোনো দুর্ঘটনা ঘটে তারা একটু টনক নড়ে, 3 সদস্যের কমিটি গঠন হয়েছে, কিন্তু পরবর্তীতে এই কমিটির আলোর মুখ দেখে না এবং কক্সবাজারের যে পর্যটন শহর, এই শহরের যেই একটি সুনাম সুখ্যাতি রয়েছে, কিন্তু এই দুর্ঘটনার থেকে যদি রেল কর্তৃপক্ষ যদি একটু সতর্ক হতো এবং এখানকার যদি ব্যবস্থাপনায় তারা উন্নত করত, বিশেষ করে রেল লাইনটি তড়িঘড়ি করে তৈরি করেছে বলে অনেকে অভিযোগ করেছেন। যেখানে যে ধরনের ব্যবস্থাপনা দরকার এবং রেলের যেই সুযোগ সুবিধাগুলো থাকা দরকার, এখানে রেল লাইনের অবস্থানের মাদক সহ বিভিন্ন ধরনের অবৈধ জিনিসপত্র কিন্তু যাওয়ার সুযোগ রয়েছে এবং যত দ্রুত সম্ভব এই রেল লাইনের অব্যবস্থাপনাগুলো দূর করে সরকার সঠিক সময় তদারকি যদি না করে, একদিকে প্রাণ ঝরবে এবং আরেকদিকে মাদকের সয়লাভ হবে সারা বাংলাদেশ। এবং এই সয়লাভ রোধে যদি সরকারের প্রশাসনের অবহেলার যে রয়েছে সেটির কারণে কক্সবাজারবাসী যেই দুঃখ, যে আনন্দটি রেল আসার পরে মানুষ উদ্বেলিত হয়েছিল, সেটি এখন দুঃখে মানুষ প্রতিনিয়ত গত রেল লাইন উদ্বোধন হওয়ার প্রায় অর্ধশতাধিক মানুষ এই রেল লাইনে কাটা পড়ে বিভিন্নভাবে মৃত্যুবরণ করেছে এবং এই মৃত্যুর মিছিলটি দিন দিন দীর্ঘায়িত হচ্ছে এবং এটির ফলশ্রুতিতে যেই লোকালয়ের সহ যে হাতির অভয়ারণ্য সহ যে পারাপার বন্যপ্রাণীর যেই একটি সুরক্ষা পারাপারের যে ব্যবস্থা করা দরকার, সেটি যদি দ্রুত সময় করা না হয় তাহলে এটি মানুষের কাছে একটি অজনপ্রিয় প্রতিষ্ঠান বা যানবাহন হিসেবে পরিণত হবে। এটাই ছিল সর্বশেষ বুবলি আমার কাছে কক্সবাজারের আইকনিক রেল স্টেশন থেকে। আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজারের রামুতে মর্মান্তিক দুর্ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রহমান। সরকারি অর্থায়নে পুকুর খাল উন্নয়ন প্রকল্পে তৈরি করা হচ্ছে ঘাট, কিন্তু বাস্তবে এসব ঘাটের অবস্থান নিয়ে উঠেছে প্রশ্ন। কোথাও ঘাট হয়েছে এমন জায়গায় যেখানে পুকুরে নেই পানি, কোথাও আবার ঢাল ঠিক নেই, ব্যবহারের উপযোগী নয় পুকুর। সরকারি টাকা আত্মসাতের অভিযোগ স্থানীয়দের। প্রয়োজনের তাগিদে ঘাট নির্মাণের দাবি এলজিইডি কর্তৃপক্ষের। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। টাঙ্গাইলের ঘাটাইলের চুংলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ডোবায় প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে ঘাট নির্মাণ করা হলেও তা অপ্রয়োজনীয় স্থানে হওয়ায় ব্যবহার করা হচ্ছে না। একই ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় প্রায় 10.5 লাখ টাকা ব্যয়ে মসজিদের পুকুরে ঘাট ও সংস্কার করা হয়েছে, কিন্তু সিঁড়ি পানির চেয়ে অনেক উঁচুতে থাকায় ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে এবং পুকুর পাড় ভেঙে পড়েছে। খেলাধুলা করতে পারবো না, আর বাচ্চা আশেপাশে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে যে মারা যাবো। তাহলে একটা পুকুরে যদি 2টা ঘাট থাকে, তাহলে এই ঘাটটা যদি অন্য পুকুরে দিত তাহলে তো অন্য মানুষ উপকার পাইতো। বেশি উঁচু হয়ে গেছে, মুরব্বী মানে সুযোগ করবার দেয়, পিছিলা পড়ে যাবো। এইটা কাজে লাগার মতো অবস্থা তো আর করে নাই, আপনারা দেখতেছেন না। যেমন জিনিসটা মনে করেন এই যে জায়গায় এই জায়গায় বসে গজু করতে পারবো কেউ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, ঘাটলা নির্মাণ না করে জায়গাটি ভরাট করা হলে তা বিদ্যালয়ের নানা কাজে ব্যবহার করা যেত। ঘাটটা আমাদের আসলে কোনো কাজে আসতেছে না, কারণ ওখানে আশেপাশের সব বাড়ির ময়লা আবর্জনা ফেলে, তারপরে পানির লাইন, ময়লা পানির লাইন দেওয়া আছে, এটা কোনো কাজে আসে না। আসলে ওই পুকুরটা যদি আমাদের ভরাট করে দিত তাহলে আমাদের অনেক উপকারে আসতো। প্রকল্পে 9/6 নয়, বরং প্রয়োজনের কারণে ঘাট নির্মাণ করা হয়েছে বলে জানান এলজিডির এই কর্মকর্তা। তদবিরের ফলে আসলে এটা হয়েছে, এখানে আমরা তো আসলে সদ্যকে একটা ঘাট নির্মাণ করতে পারি না। যেখানে প্রয়োজন ছিল সেখানেই হয়েছে। যে ঘাটলাটার কথা বলছেন, সে ঘাটলাটা পাশের মসজিদ আছে, একটা স্কুল আছে, তাদের আবেদনের প্রেক্ষিতে ঘাটলাটা করা হয়েছে। অপ্রয়োজনীয় ঘাট নির্মাণে সরকারের অপচয় ও দুর্নীতি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন মহলের। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।